আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ডে ড্রিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসআই পদে চাকরির সুযোগ সুবিধা নিয়ে। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, সুতরাং ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমরা যদি চাকরির পরিচিতিতে দেখি, তাহলে এসআই পদ, এই পদটি হচ্ছে 10ম গ্রেডের, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর চাকরি। এখানে আপনি দুইভাবে নিয়োগ লাভ করতে পারেন। একটা হচ্ছে পদোন্নতির মাধ্যমে, আরেকটা হচ্ছে সরাসরি পরীক্ষার মাধ্যমে। তো পদোন্নতির মাধ্যমে আপনি কিভাবে নিয়োগ লাভ করবেন? আপনি প্রথমে কনস্টেবল 17তম গ্রেডে চাকরিতে প্রবেশ করবেন। এরপর মোটামুটি 3 বছর যদি চাকরি করেন, সেক্ষেত্রে পদোন্নতির পরীক্ষা দিয়ে পাশ করলে আপনি নায়ক পদে পদোন্নতি লাভ করবেন, সেটা 15তম গ্রেড। এরপর আরো 3 বছর, সেক্ষেত্রে আবার পাশ করলে আপনি এএসআই পদ 14তম গ্রেডে নিয়োগ লাভ করবেন। এরপরে যদি আরো কিছু কাল চাকরি করেন এবং পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ লাভ করবেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনি যদি 4 বছর মেয়াদী স্নাতক পাশ করে থাকেন, কম্পিউটার চালানোর দক্ষ এবং অভিজ্ঞতা থাকে, শারীরিক যোগ্যতা ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 34 ইঞ্চি এবং 32 ইঞ্চি, চোখের দৃষ্টি 6/6, বয়স 19 থেকে 27 বছর হয়ে থাকে এবং আপনি যদি অবশ্যই বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন, তাহলে মোটামুটি শারীরিক পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পরে আপনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন। এরপর আপনার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে আপনি বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন মেট্রোপলিটন এরিয়াতে পোস্টিং পাবেন। পোস্টিং পাওয়ার পরে আপনার প্রথম বছর যদি হিসাব করি, তো প্রথম বছরে আপনার মূল বেতন হবে 16,000 টাকা। এই 16,000 টাকার সাথে আপনি বাড়ি ভাড়া পাবেন। বাড়ি ভাড়ার একটা সিলিং রয়েছে, যে বেতন কত থেকে কতর মধ্যে হলে কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন, এবং সেই সাথে আপনার পোস্টিং জেলা, উপজেলা নাকি সিটি কর্পোরেশন এলাকায় নাকি ঢাকা শহরে, তার উপর ভিত্তি করে আপনি মূল বেতনের পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া পাবেন। তো এই সিলিংটা আমরা ছক আকারে আছে, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এর সাথে আপনি চিকিৎসা ভাতা হিসেবে 1500 টাকা পাবেন এবং বিশেষ প্রণোদনা, এটা 5% হারে, যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জন্য সর্বনিম্ন 1000 টাকা পাবেন, এবং সর্বোচ্চ যদি হয় যে 5% হারে 1000-এর বেশি, তাহলে সেটাই পাবেন। এর সাথে আপনি যেহেতু ঝুঁকিপূর্ণ কাজ করছেন, এই জন্য ঝুঁকি ভাতা পাবেন, এবং এটাও একটা সিলিং অনুসারে পাবেন। এবং এরপরে আপনি এসআই পদে চাকরি যেহেতু করছেন পুলিশে, বেশ কিছু বিশেষ ভাতা থাকে, সেই ভাতাগুলো কিছু পাবেন। তো দেখা যাচ্ছে যে আপনার মোট বেতন সব মিলিয়ে, আপনার আয়কর সহকারে জিপিএফ এর চাঁদা এসব কর্তনের পরে মোটামুটি 27 থেকে 30 হাজার টাকার মধ্যে আপনি প্রথম বছরে বেতন পাবেন। পরের বছরগুলোতে বেতন কি হবে? আপনার মূল বেতন 5% হারে বৃদ্ধি পাবে এর পরের প্রতি বছর, এবং সে অনুসারে আপনার বাড়ি ভাড়া এবং প্রণোদনা সবকিছুই চেঞ্জ হবে, এবং মূল বেতনও মোটামুটি বৃদ্ধি পাবে। আপনার যদি সন্তান থাকে, সেক্ষেত্রে এক সন্তানের জন্য শিক্ষা ভাতা 500 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তানের জন্য 1000 টাকা পাবেন। এখানে বাড়ি ভাড়ার যে ভাতার হার, সেটা আমরা ছকে দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে 9,701 থেকে 16,000 টাকা পর্যন্ত ঢাকার জন্য আপনি 60% হারে ন্যূনতম 6,400 টাকা। বাকি সিটি কর্পোরেশন, সাভার এবং গাজীপুর পৌর এলাকার জন্য আপনি পাবেন হচ্ছেন মূল বেতনের 50% হারে ন্যূনতম 5,400 টাকা, এবং অন্যান্য স্থানের জন্য 45% হারে ন্যূনতম 4,800 টাকা। এবং পরবর্তীতে যখন আপনার 5% বৃদ্ধি পাবে, তখন কিন্তু আপনার মূল বেতন আর 16,000 টাকা থাকবে না, 16,000 টাকা থেকে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনি তখন মূল বেতনের 55% হারে ঢাকার জন্য 9,600 ন্যূনতম, বেশি পেলে তো বেশি, আর মূল বেতনের 45% হারে অন্যান্য সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য এখানে মোটামুটি 8,000 টাকা, এবং মিনিমাম এটা, আর অন্যান্য স্থানের জন্য 40% হারে মিনিমাম 7,000 টাকা পাবে। এখন অনেকে বুঝতে পারে না যে আমার অফিস আসলে কোথায়। আপনার থানা বা আপনি যেখানে কর্মরত থাকবেন, ওই জায়গাটা, আপনি যেখানেই বাসা ভাড়া থাকেন, ওটার উপর ভিত্তি করে আপনার বাসা ভাড়া চেঞ্জ হবে না। আপনার অফিসটা যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে পড়ে, তাহলে সে অনুসারে আপনি বাসা ভাড়া পাবেন। আর দেখা গেল যে আপনার অফিস সিটি কর্পোরেশনের
বাইরে পড়েছে, সেক্ষেত্রে আপনি সে অনুসারে বাসা ভাড়া পাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে পৌরসভাতে হলে আপনি ওই অন্যান্য স্থানের জন্য যে বাসা ভাড়া সেটাই পাবেন। এক্ষেত্রে কিছু করার থাকে না। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তো এখানে ঝুঁকি ভাতার হার সেটাও কিন্তু সিলিং অনুসারে দেওয়া হয়, যেমন কত বছর চাকরি করছে, এবং এটা একটা কিন্তু মোটামুটি ফিক্সড অ্যামাউন্ট। এটা গ্রেড অনুসারে এবং কত বছর চাকরি করছে সে অনুসারে দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে এসআই পদের জন্য যদি 0 থেকে 5 বছর চাকরি বয়স হয়, সেক্ষেত্রে 2700 টাকা। আর যারা পদোন্নতির মাধ্যমে পাবেন, তারা দেখা গেছে যে আপনি 2700 টাকা পেতেন, সেক্ষেত্রে আপনি 2700 টাকার কম কখনোই পাবেন না, আপনি অবশ্যই 2700 টাকার থেকে বেশি পাবেন। আচ্ছা, এছাড়া কি কি সুবিধা রয়েছে? রেশন সুবিধা রয়েছে। রেশন এক সদস্যের জন্য কতটুকু, সেটা চাল, আটা, চিনি, সয়াবিন তেল এবং মসুর ডাল কতটুকু সেটা পরিমাণে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর 2 সদস্যের জন্য, 3 সদস্যের জন্য এবং 4 সদস্যের পরিবারের জন্য। এখানে হয়তো 4 সদস্যের পরিবারের জন্য মসুর ডালের পরিমাণটা হয়তো স্ক্রিনে কাটা পড়েছে, এটা হবে 8 কেজি পরিমাণ। 4 সদস্যের পরিবারের যদি রেশন কেউ উত্তোলন করে, সেক্ষেত্রে মসুর ডালের পরিমাণ হবে 8 কেজি। আচ্ছা, এরপরে আমরা যদি সুবিধা দেখি, তাহলে বোনাস। আপনি প্রতি ঈদে বোনাস পাবেন। প্রতি ঈদে বোনাসের পরিমাণ হবে আপনার মূল বেতনের সমান। অর্থাৎ যদি প্রথম বছরে পান, সেক্ষেত্রে 16,000 টাকা প্রতি ঈদে, মানে কয়টা ঈদ? 2টা ঈদে, 2 বেসিক। কিন্তু অন্যান্য ধর্মের যারা, তারা কিন্তু 2 বেসিক একসাথে পাবে তাদের প্রধান ধর্মের ধর্মীয় উৎসবের সময়। যেমন যদি হিন্দুদের ক্ষেত্রে ধরি, তো হিন্দুদের ক্ষেত্রে তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় তারা 2টি বেসিকের সমান বোনাস একসাথে পাবে। বৈশাখী ভাতা মূল বেতনের 20% হারে। এই, কিন্তু পরের বছর যেহেতু আপনার বেতন 5% বৃদ্ধি পাবে, তখন কিন্তু আপনার 5% বৃদ্ধি পেয়ে আপনার মূল বেতন যত হবে তত টাকা বোনাস পাবেন। সেটা অবশ্যই 16,000 টাকার বেশি। অন্যান্য আর্থিক সুবিধার মধ্যে রয়েছে, যদি সাব ইন্সপেক্টর পদে বিভিন্ন জায়গায় নিয়োগ পান এবং সেক্ষেত্রে অনেক সময় মামলার তদন্ত করতে হয়, তো তদন্ত রিপোর্ট দাখিল করলে আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি যে 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত ভাতা পাওয়া যায়। এবং এ বিষয়ে কোনো ডকুমেন্ট পাইনি, এজন্য দুঃখিত। এবং কোথাও যদি যাওয়া লাগে, সেক্ষেত্রে আপনাকে যদি গাড়ি সুবিধা দেওয়া হয় অথবা বাইকের তেল সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি আর কোনো ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স পাবেন না, বা ট্রাভেল অ্যালাউন্স যেটাই বলি না কেন, যে যাতায়াত ভাতা, ট্রাভেল অ্যালাউন্স, সেটা পাবেন না। কিন্তু আপনি ডেইলি অ্যালাউন্স পাবেন যদি আপনি আপনার কর্মক্ষেত্র থেকে 15 কিলোমিটার বাইরে যান, এবং সেক্ষেত্রে আপনি যদি মোটামুটি 8 ঘন্টা সময় অতিবাহিত করেন, সেক্ষেত্রে একটা ডেইলি অ্যালাউন্স পাবেন। এবং 8 ঘন্টা যদি কম থাকেন, মোটামুটি 4 ঘন্টা থাকলে অর্ধেক পাবেন, কিন্তু 4 ঘন্টার কম থাকলে আবার সেক্ষেত্রে ডেইলি অ্যালাউন্স পাবেন না। ডেইলি অ্যালাউন্সের হার মোটামুটি দশম গ্রেডের জন্য 875 টাকা। তবে ডেইলি অ্যালাউন্সটা যদি আবার হচ্ছে ব্যয়বহুল স্থান, যেমন ঢাকা, তারপর সিটি কর্পোরেশন, সাভার পৌর এলাকা, এগুলোর জন্য 875 প্লাস 875-এর 30%, মোটামুটি 1100-1200 টাকার কাছাকাছি পাওয়া যাবে। তো মোটামুটি মাসে 3-4টা যদি তদন্ত করেন, সেক্ষেত্রে আরো এক্সট্রা মোটামুটি 4-5 হাজার টাকা আপনি বেশি পাবেন আর কি। এরপর যদি ঋণ সুবিধার কথা চিন্তা করি, তো অন্যান্য সরকারি চাকরির মতোই আপনি 5% সুদে বাসা অথবা ফ্ল্যাট অথবা জমি ক্রয়ের জন্য ঋণ সুবিধা পাবেন। এক্ষেত্রে অনেকগুলা কাগজ আপনাকে দাখিল করতে হবে এবং এটার একটা সিলিং রয়েছে। সেক্ষেত্রে আমরা দশম গ্রেডের জন্য মোটামুটি ঢাকা মহানগরী বা সিটি কর্পোরেশন 55 লক্ষ, জেলা সদরের জন্য 40 লক্ষ এবং অন্যান্য এলাকা থেকে 30 লক্ষ পর্যন্ত ঋণটা পাবেন। এটা যেসব সরকারি ব্যাংক রয়েছে, সেগুলার যে কোনো একটা থেকে আপনি নিতে পারবেন, অথবা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আছে, সেখান থেকে আপনি এই ঋণটা নিতে পারবেন। এরপর অবসর সুবিধার কথা যদি চিন্তা করি, তো অবসর সুবিধাতে একটা হচ্ছে এককালীন টাকা, আর একটা হচ্ছে মাসিক, যেটা ভাতা আর কি। তো এককালীন টাকার মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে আপনি মাসে মাসে চাঁদা দিবেন। সেটা যদি আপনি 25 বছর চাকরি করেন, এটা কত বছর চাকরি করলে কত পার্সেন্ট পাওয়া যাবে এটাও বলা আছে। তো আমরা যদি ধরি যে একজন মানুষ 25 বছর বা তার বেশি চাকরি করছে, সেক্ষেত্রে তার যে শেষ মূল বেতন, তার 90%-এর অর্ধেকে 230 গুণ পাবে। এটা হচ্ছে এককালীন টাকা পাবে। আবার প্রতি 11 দিনে একদিন ছুটি জমা হয় পূর্ণ গড় বেতনে, আবার প্রতি 12 দিনে একদিন অর্ধ বেতনে ছুটি, অর্ধ গড় বেতনে ছুটি জমা হয়। তো চাকরি শেষে আপনি যদি ছুটি ভোগ না করে থাকেন, সেক্ষেত্রে পূর্ণ গড় বেতন এবং অর্ধ গড় বেতন
নিলে মোট 18 মাসের ছুটি বিক্রি করতে পারবেন। এই 18 মাসের ছুটি বিক্রির জন্য আপনি 18 মাসের ওই সময়ে মূল বেতনের সমান পরিমাণ টাকা পাবেন এবং বাকি ছুটিটা আপনি ভোগ করতে পারবেন। এই গেল এককালীন টাকা। মাসিক যে পেনশন সেটা হচ্ছে আপনার শেষের যে মূল বেতন এবং তার 90% অর্ধেক, সেটা মোটামুটি 20-25 হাজার। আমি এক্স্যাক্টলি হিসাব করিনি, তাও মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা পাবেন। এছাড়া রেশন সুবিধা আপনার চলমান থাকবে। পদোন্নতি সুবিধা, আপনি যদি যোগ্যতা থাকে এবং আপনি যদি পরীক্ষায় পাশ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে, তারপর ইন্সপেক্টর থেকে সিনিয়র এসপি বা এসপি পর্যন্ত হওয়ার সুযোগ আছে। তবে যেহেতু উপরের পোস্টগুলা পরিমাণে কম হয়ে থাকে, সেজন্য পদোন্নতি কিছুটা ধীরগতি হতে পারে এবং মোটামুটি আশা করা যায় যে ভাগ্যে থাকলে এসপি পর্যন্ত হওয়ার সুযোগ আছে। তবে সবার সে সৌভাগ্য হয় না। মোটামুটি এটুকুই ছিল আজকের আলোচনা। সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।